আমন্ত্রণ ২১ রাতে আমাদের আজকের বিষয় শেখ হাসিনার ফাঁসি। আজকে আমাদের সঙ্গে আছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি নূর খান লিটনকে দিয়ে শুরু করতে চাই। আজকে দেশব্যাপী সবচেয়ে বড় খবর, বড় আলোচনার বিষয় শেখ হাসিনার ফাঁসির খবর। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এবং রাজসাক্ষী হওয়ার কারণে সাবেক আইজিপি আবদুল্লাহ মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং আমরা বেশ কিছু উল্লাসের খবর দেখেছি, দেশের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ দেখেছি। এর পাশাপাশি কিছু দুই একটি বিক্ষিপ্ত ঘটনা আমরা দেখেছি। 32 নম্বরে আমরা দেখেছি যে বিক্ষিপ্ত জনতা তারা বুলডোজার নিয়ে গিয়েছিলেন, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমি নূর খান লিটনকে দিয়ে শুরু করতে চাই। এই যে রায় নিয়ে আসলে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। দেখেন, এই রায়টা তো প্রতীক্ষিত ছিল এবং কাঙ্ক্ষিত ছিল, এবং এটা শুধু আজকে মানুষ মানে এই রায়ের অপেক্ষা ছিল তা না, মানুষ দীর্ঘদিন ধরে এই রায়ের অপেক্ষা ছিল। কারণ আমাদের এখানে জুলাইয়ের মধ্য জুলাই থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত যে ব্যাপক গণহত্যাটা সংগঠিত হয়েছে, ছাত্র, শ্রমিক, জনতা, নারী, পুরুষ সবাই এই হত্যাকাণ্ডের, সব সেকশনের মানুষ এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এবং কতটা নির্মম ছিল, নির্দয় ছিল যে মানুষকে গুলি করে আপনার শাহজাহানের উপর থেকে ফেলে দেওয়া। কতটা নির্দয় ছিল, বর্বর ছিল যে মৃত্যুর পর লাশগুলিকে লুকানোর জন্য পুড়িয়ে ফেলানো চেষ্টা। এই জিনিসগুলো তো আমরা দেখেছি, এটা আমাদের কল্পনার অতীত, কল্পনার বাইরে ছিল। পাখির মতো মানুষকে মেরেছে, আপনার হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে মানুষকে হত্যা করার জন্য, তারপরে সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে, বিডিআরকে বিজিবিকে ব্যবহার করা হয়েছে, পুলিশকে ব্যবহার করা হয়েছে, ছাত্রলীগ যুবলীগকে ব্যবহার করা হয়েছে। এটি কল্পনার বাইরে যে নিজ দেশের জনগণের প্রতি এইভাবে একটা স্বৈরাচারেরও তো একটা লিমিট থাকে, এইটা সমস্ত লিমিট অতিক্রম করে গিয়েছিল। এবং এইটা শুধু জুলাইয়ের মধ্যবর্তী থেকে বাংলাদেশে 5ই আগস্ট পর্যন্ত ঘটনা না, এই ঘটনাগুলোর একটা অংশের বিচার আজকে হলো। 15টি বছরই তো তারা এইভাবে মানুষকে হত্যা করেছে, গুম করেছে, মানুষের কণ্ঠরোধ করেছে, মানুষকে নির্বিচারে জেলে পুরেছে, মানুষকে পঙ্গু করেছে। আপনি দেখবেন ওই সময় কয়েকশো পাবেন যাদের হাত নেই, পা নেই, ধরে ধরে নিয়ে পায়ে নিকে গুলি করছে, পা বিচ্ছিন্ন করে ফেলছে, ভয়ার্থ পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এই সব কিছু ঘটনাই ঘটিয়েছে নিজেকে নিরাপদ করার জন্য, নিজেদের ক্ষমতাকে নিরাপদ করার জন্য, ক্ষমতায় থাকার জন্য। এবং সর্বশেষ 3টি নির্বাচনে তারা যেই ধরনের কার্যক্রম করেছে, এটা কোনো গণতান্ত্রিক সভ্য কোনো দেশে নজির আপনি পাবেন না। দুঃখজনক হচ্ছে, আবার এই নেতৃত্বই বাংলাদেশে বহু আন্দোলনে তাদের অনেক অবদান দেখেছি। তো দুর্ভাগ্যজনক হচ্ছে ক্ষমতার লোভে, ক্ষমতায় টিকে থাকার জন্য, চাটুকারিতা করার জন্য কিছু মানুষ এই জিনিসগুলো মানে এইভাবে নির্দয় আচরণ করেছে, মানুষের সাথে বর্বর আচরণ করেছে। এবং মানে যেটা আমাদের সমাজে ভাবতে পারি না, একটা মানুষকে হত্যা করার পর আগুনে পুড়িয়ে দেওয়া। আমরা ভাবতে পারি না মানুষগুলোকে পেট চিরে নদীতে ফেলে দেওয়া। এই ঘটনাগুলি তার আমলে ঘটেছে। এবং দেখেন, আমি কেন কাঙ্ক্ষিত বলছি, যে এইটা তো সবে মাত্র এই 1-1.5 বছর আগের ঘটনা, আমরা সবাই প্রত্যক্ষ করেছি। আমরা প্রতিটি মানুষই কিন্তু সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে পারতাম, কারণ আমাদের চোখের সামনে হেলিকপ্টার উড়ে গুলি করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে উপর থেকে, 36 সেনা নামানোর কথাও প্রধানমন্ত্রী তার টেলিফোন কনভারসেশনে আমরা পেলাম। তো এগুলো তো সব সত্য, আমাদের চোখের সামনের ঘটনা। এবং সাক্ষী যারা দিয়েছেন তারা এই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে আদালতের সামনে তুলে ধরেছেন। এবং আপনি যদি বলেন বিচার ব্যবস্থা নিয়ে, তাহলে বলতে হবে যে একটি বিচারের ক্ষেত্রে, একটি ঘটনার ক্ষেত্রে প্রথম হয় একটা সুষ্ঠু তদন্ত। এখানে তদন্ত হয়েছে, দালিলিক প্রমাণ জোগাড় করার চেষ্টা হয়েছে তদন্তকালীন সময়ে, টেলিফোনের বক্তব্যগুলি নিয়ে এসছে, কল রেকর্ডগুলি নিয়ে এসছে, এবং
আন্তর্জাতিক গণমাধ্যমে এটা যাচাই বাছাই হয়েছে, প্রতিবেদন প্রকাশ হয়েছে জাতিসংঘের, এবং দেখেন জাতিসংঘের প্রতিবেদন আছে। তারপর দেখেন এইখানে এই ধরনের ঘটনায় অংশগ্রহণকারী একজন স্ব-উদ্যোগে আদালতকে সাহায্য করেছেন, যেটাকে আমরা বলি রাজসাক্ষী। আসলে উনি আদালতকে সাহায্য করেছেন এবং তার যেহেতু অংশগ্রহণ ছিল, তিনিও কিন্তু তার অংশগ্রহণের ক্ষেত্রে পরিষ্কার করে বলেছেন কিভাবে সংগঠিত হয়েছে অপরাধ। এবং এই বিচার কার্যক্রমে যেমন একটা সুষ্ঠু তদন্ত হয়েছে, পরবর্তীতে দেখেন চার্জ গঠন হয়েছে, তারপর সওয়াল জবাব হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করেন দুটি বিষয়। একটি হচ্ছে যে অনুপস্থিতি বিচার, এটা নিয়ে অনেকের একটা কথা আছে, কিন্তু খুব স্পষ্ট আমাদের দেশের আইন পারমিট করে অনুপস্থিতি বিচার। 2 নম্বর হচ্ছে তিনি এখন এমন একটি জায়গায় অবস্থান করছেন, তিনি যদি তাকে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উপস্থিত হওয়ার জন্য কোর্টে, মাইকে অ্যানাউন্স করছে এবং মানে তাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাকে উকিল পর্যন্ত দেওয়া হয়েছে, তার অনুপস্থিতিতেও কিন্তু তার উকিল ছিল এবং সব ধরনের প্রক্রিয়াকে সম্পন্ন করে সুনির্দিষ্ট অভিযোগগুলি প্রমাণিত হয়েছে, সেটা বলে রায়টি এসছে। এবং হ্যাঁ, ফাঁসির রায়ের ব্যাপারে আমি মানবাধিকার কর্মী হিসাবে আমার ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমার দেশের আইন ফাঁসিটাকে অনুমোদন দেয়। সুতরাং এইরকম মানবতা বিরোধী অপরাধ যিনি কিনা শুধু ওই 1 মাস করেননি, ওনার পুরা ক্ষমতায় থাকাকালীন উনি করেছেন, ওনার সাগরেদরা করেছেন, ওনার শুভাকাঙ্ক্ষী মানে উনি যাদেরকে নিয়ে রাজনীতি করেছেন তারা করেছেন, ওনার যারা ওই প্ল্যাটফর্মে রাজনীতি করতেন, যারা ঐক্যবদ্ধভাবে অনেক দল ছিলেন, তারাও এটাকে বাধা দেননি, বরং প্রকারান্তরে তাকে সহযোগিতা করেছেন। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং রাজনৈতিক একটা গ্রুপ তাকে সহযোগিতা করেছে এবং সেইটার ফলে আপনার ফ্যাসিজমটাকে এত পাকাপোক্তভাবে উনি প্রথিত করতে পেরেছেন, যার ফলে 3টি নির্বাচন, দেখেন একটা নির্বাচন বলি দিনের ভোট রাত্রে হয়েছে, আগের রাত্রেই হয়ে গেছে। একটা আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমি যে সেন্টারে ভোট দিতে যাব সেখানে আসলে আনসার আর কুকুর ছাড়া কিছু ছিল না। আমি নিজে আমি আমার বাচ্চা নিয়ে গেছি যে আমরা ভোট কেন্দ্র দেখব, তো আমরা এটা দেখেছি। আমি নিজে দেখেছি একজন পোলিং অফিসার, সে এই ফার্ম গেটে আমি হেঁটে যাচ্ছিলাম, সে দৌড়িয়ে এসছে যে ভাই আপনার সাথে একটু কথা বলবো, কারণ আমাকে টেলিভিশনে কথা বলতে দেখে। কি বলে, এরকম ইলেকশনে তো কারচুপি হয়েছে বলে, আমি তো জানি, আমি বলতেছি আমি তো জানি। বলে না, আপনি সব জানেন না। দাঁড়া করায় বলল যে আমি দায়িত্বে ছিলাম, হঠাৎ করে পোলিং মানে অফিসার হিসাবে আমি যখন ভোট গণনা শুরু করছি, তখন পুলিশের একজন অফিসার যে কিনা 2 দিন আমার সাথে ওই বুথে মানে সেন্টারে ছিল, এসে একটা বস্তা ঢেলে দিয়ে আমাদেরগুলি লাথি মেরে ফেলে দিল। তো এই কথাও কিন্তু একজন শিক্ষক, তিনি একটা স্কুলের শিক্ষক, আমি নাম বলছি না, তিনি কিন্তু বলেছিলেন ঘটনার 2 থেকে 4 দিনের মধ্যে। তো স্বাভাবিকভাবে জনক আকাঙ্ক্ষার একটা এই নির্বাচন মানে এই বিচার নিয়ে জনগণের ভিতরে অনেক ধরনের কথাবার্তা ছিল, একটা শঙ্কা ছিল যে আসলে শেষ পর্যন্ত বিচার হবে কিনা, বা কত সময় লাগতে পারে, বা আদৌ তারা বিচারটা ঘোষণা দিয়ে যেতে পারবে কিনা। আজকে সব দোদুল্যমানতা, সন্দেহ, প্রশ্নের মীমাংসা করে আদালত যথাযথ পদ্ধতিতে রায়টি ঘোষণা করেছেন। আমরা চাইব যে সমস্ত মানুষ আমাদের এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের ক্ষতিপূরণের একটা বিষয়ও বলেছে। আমরা চাইব সরকার যাতে এটা যত দ্রুত সম্ভব এটা দেওয়া, এবং যে সমস্ত লুটেরা, ক্ষমতাভোগী, উচ্ছিষ্টভোগীরা এটার সাথে ছিল, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে এই মানুষদের পিছনে রাষ্ট্রের ব্যয় করা উচিত। জি, নূর খান লিটন, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমি ফারুক হাসানের কাছে আসতে চাই। ফারুক হাসান, রাজনৈতিক দল হিসেবে বা রাজনীতিবিদ হিসেবে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। আসলে শুরুতেই আসলে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আসলে নানান প্রশ্ন, নানান জটিলতা, নানান সন্দেহ সংশয় থাকা সত্ত্বেও আজকে সকল প্রশ্নের সমাধান আমরা যে মহামান্য বা মাননীয় আদালতের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে, এটা আসলে আমাদের কাঙ্ক্ষিত ছিল, বহুল প্রতীক্ষিত ছিল। জনগণের আকাঙ্ক্ষা এটাই ছিল
যে জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করে আমার মায়ের কোলে ছোট্ট ফুটফুটে সন্তানকে হত্যা করেছে, যারা এদেশের হাজারো তরুণকে গুলি চালিয়ে হত্যা করেছে, নির্মম নির্দয়ভাবে পিটিয়ে পঙ্গু করেছে, চোখ উপড়ে ফেলেছে, এদেরকে আসলে ক্ষমা করার বা এরা আসলে নিস্তার পাবে এটার চিন্তাও করা যায় না। তো সেই জায়গা থেকে এদেশের গণমানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা, এদেশের ছাত্র জনতা আপামর জনগণের একটাই প্রত্যাশা ছিল যে এই ঘটনার যাতে ন্যায় বিচার হয়। আমি আসলে একটা কথা বারবার বলতাম, আমি আসলে সবসময় শেখ হাসিনার ন্যায় বিচার চাইতাম। শেখ হাসিনা যদি ন্যায় বিচার পায় তবেই এই ঘটনার জনগণের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা সেটার বাস্তবায়ন হবে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে আমি মনে করি শেখ হাসিনা মানে পতিত স্বৈরাচার তিনি ন্যায় বিচার পেয়েছেন। তিনি যে অপরাধ করেছেন সেই অপরাধের ন্যায় বিচার তিনি পেয়েছেন, একই সাথে যারা ভিকটিমাইজ তারাও ন্যায় বিচার পেয়েছেন। সুতরাং এই বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা, কথা বলা এটা একবারই অবান্তর। সেদিকে আমি মনে করি কেউই যাবে বলে আমি মনে করি না। লিটন ভাই খুব চমৎকারভাবে বলেছেন যে কোন প্রক্রিয়া মেনটেন করি, যত ধরনের প্রসিডিউর পদ্ধতি রয়েছে সবগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুঙ্খানুপুঙ্খভাবে মেনটেন করেছেন। সবগুলো মেনে তারা কিন্তু দীর্ঘ প্রায় 1 বছরের যে সাক্ষ্য প্রমাণাদি সব ফেস করে এই ট্রায়ালটাকে তারা কিন্তু রায়ের মাধ্যমে আজকে জনগণের সামনে সেটাকে প্রকাশ করেছেন। তা আমি মনে করি এই রায়ের মাধ্যমে দেশের জনগণ খুশি হয়েছে, এদেশের মানুষ খুশি হয়েছে। একই সাথে আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের যারা উন্নয়ন সহযোগী অংশীজন, এরাও আসলে এই রায়ের মাধ্যমে অনেকটাই মানে আশাবাদী হয়েছেন, খুশি হয়েছেন। কারণ এখানে ধরেন যে বিগত সময়ে এই একই ট্রাইব্যুনালে ধরেন যে বেশ কয়েকজন শীর্ষ নেতার বিভিন্ন রাজনৈতিক দলের বিচার ব্যবস্থার মাধ্যমে কিন্তু ধরেন যে এই আদালতের মাধ্যমে সর্বোচ্চ রায় দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে সেই বিচার ব্যবস্থা নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল, ত্রুটি ছিল, এবং আন্তর্জাতিক নানান প্রতিষ্ঠান সেই বিচার ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল। তার মানে ওই বিচার ব্যবস্থা যে ত্রুটিপূর্ণ সেটা কিন্তু ওই আমলেই রিকগনাইজড, প্রতিষ্ঠিত। বাট এই বর্তমান সরকারের আমলে ওই একই ট্রাইব্যুনালে বিগত জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের যে বিচার ব্যবস্থা ইতিমধ্যে চলমান, এই বিচার ব্যবস্থা নিয়ে আজ পর্যন্ত কেউ কিন্তু ন্যূনতম প্রশ্ন তুলতে পারেনি, তোলার সুযোগও নেই। কারণ জুলাই বিপ্লবে বা গণঅভ্যুত্থানে গণহত্যা যে তারা চালিয়েছে এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘ এবং জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশন রয়েছে তারাই বলেছে, তাদের ফাইন্ড আউটেই সেটা বেরিয়ে আসছে যে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে বাংলাদেশের জনগণের উপরে গুলি চালানো হয়েছে, জনগণকে হত্যা করা হয়েছে। সুতরাং এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এবং আন্তর্জাতিক যতগুলো মানদণ্ড রয়েছে একটা বিচার ব্যবস্থা মানে প্রক্রিয়াধীন থাকা অবস্থায় ইন্টারন্যাশনাল যতগুলো স্ট্যান্ডার্ড মানদণ্ড তার প্রত্যেকটাই পুঙ্খানুপুঙ্খভাবে তারা কিন্তু মেনটেন করেছেন। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনার ওই বিদেশ থেকে আপনার সম্ভবত প্রসিকিউটর টিম তারা নিয়ে আসছিলেন যে ওরা যাতে পর্যবেক্ষণ করে এই বিচার ব্যবস্থা তারা দেখে যদি কোনো ধরনের এখানে ফল্ট থাকে, ত্রুটি থাকে, তারা যাতে সেটা ধরিয়ে দেয়। তারা এসেও কিন্তু আসলে কোনো প্রকারের কোনো ত্রুটি পায় নাই, বরং তারা এটা দেখে অত্যন্ত খুশি হয়েছেন এবং বলেছেন এই বিচার ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার। সেই জায়গা থেকে আমি বলতে পারি আজকের এই রায়ের মাধ্যমে এদেশের জনগণ, আপামর জনতা, 1400 শহীদের পরিবার, হাজার হাজার যারা বিগত জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, তারা সবাই খুশি হয়েছেন। তবে এটা আসলে চূড়ান্ত রায় নয়, চূড়ান্ত জাজমেন্ট নয়, এটা একটা প্রথম ধাপ। আরও অনেকগুলো স্টেপ আমাদের পার হতে হবে, অনেকগুলো প্রক্রিয়া আরও আমাদের পার হতে হবে। তারপরে আসলে এই যে বিচারিক প্রক্রিয়া এটার চূড়ান্ত জাজমেন্টের দিকে হয়তো আমরা যেতে পারবো। এরপরে আপিল হবে, রিভিউ হবে, তারপরে আরও বেশ কয়েকটা প্রসিডিউর রয়েছে। তো সেই পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে। তবে এখানে একটু বলে রাখি, এই যে ধরেন যে নানান জায়গায় যেটা আমাদের লিটন ভাইও বললেন যে মব তৈরি করা, বিভিন্ন জায়গায় একটা উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এখন আপনাকে বুঝতে হবে রাষ্ট্র বা সরকার একটা প্রসিডিউরের মধ্যে ঢুকে গেছে, সিস্টেমের মধ্যে সরকার কিন্তু এখন প্রবেশ করেছে। এখন আপনি যদি সরকারের কাছে অন্যায় একটা আবদার, প্রেসার ক্রিয়েট করে, চাপ তৈরি করে সরকারকে বাধ্য করার চেষ্টা করেন, এটা কিন্তু আসলে কোনোভাবেই কাম্য হবে না। সেই প্রসঙ্গে আমি আসবো ফারুক হাসান, আমি এই পর্যায়ে আবার নূর খান লিটনের কাছে আসতে চাই। বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলছিলেন আপনারা দুজনেই, আমরা রায় দেখলাম, এটি একটি অগ্রগতি। এটি আইনি প্রক্রিয়া বা এটি বাস্তবায়ন প্রক্রিয়া আসলে আমাদেরকে যদি একটু বলতেন যে এটা আসলে কিভাবে বাস্তবায়ন। তার আগে আমি একটা জিনিস যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আপনি দেখেছেন আন্তর্জাতিক গণমাধ্যমেও শেখ হাসিনা
নিজের দায়ের স্বীকার না করলেও ঘটনাগুলি যে ঘটেছে সেটা একটা স্বীকার করেছেন। তার মানে ঘটনা ঘটেছে এটা স্বীকার করাই ওনার জন্য যথেষ্ট। ওনার দায় আছে কি নাই সেটা আদালত তো নিরূপণ করেছেনই, সাক্ষীরা বক্তব্য দিয়েছেন। সুতরাং এই বিষয় নিয়ে সন্দেহ থাকার কোনো কারণ নাই। বরং উনি যদি মানবিক হতেন, উনি যদি গণতান্ত্রিক হতেন, উনি যদি বিচারের প্রতি শ্রদ্ধাশীল হতেন, তাহলে নিজে এসে আদালতের সামনে নিজেকে উপস্থাপিত করতেন এবং সেটা আরো আমাদের সবার জন্য ভালো হতো এবং তিনিও বুঝতে পারতেন যে হ্যাঁ, তার বিরুদ্ধে যে অভিযোগগুলি এসছে তার কোথাও ঘাটতি আছে কিনা। কিন্তু তিনি সেই সুযোগটি গ্রহণ করেননি। ভবিষ্যতে করবেন এটাও মনে হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে জিনিসটা বললেন যে এর পরবর্তী ধাপগুলো কি হবে, খুব স্বাভাবিকভাবে এটা মানে উচ্চ আদালতে যাবে এবং সেখান থেকে কয়েকটা ধাপ অতিক্রম করে এটা কার্যকরিতার বিষয়টা আছে। এখন ধরেন দুজনের ফাঁসির অর্ডার হয়েছে, একজনের 5 বছর। 5 বছর কেন দিয়েছে সেটা একটু আগে আলোকপাত করি। যে উনি কিন্তু সম অপরাধে অপরাধী, কিন্তু ওনার ক্ষেত্রে 5 বছর দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড না দিয়ে। যদিও আমি আবারও বলি মৃত্যুদণ্ডের পক্ষে আমি না। ক্যাপিটাল পানিশমেন্ট মানবাধিকার যারা নিয়ে কাজ করেন তারা কখনোই এটি সাপোর্ট করেন না। ওনাকে এই যে 5 বছর কমিয়ে দেওয়া, মানে মৃত্যুদণ্ড থেকে 5 বছরে নিয়ে আসা, এটার পিছনে আদালত কিন্তু একটা অবজারভেশন দিয়েছে যে উনি আদালতকে নানানভাবে সহযোগিতা করেছেন। আবার এইটাও ঠিক যে উনি ওনার কৃতকর্মের সময় উনি স্যাংশন পেয়েছিলেন আমেরিকার। ওনার কাজ নিয়ে তখন থেকেই প্রশ্ন ছিল এবং উনি সেই আইজি যিনি কিনা পরপর 2 বার, একবার 1.5 বছর আর একবার 1 বছর ওনার এক্সটেনশন হয়েছিল। অর্থাৎ ওনার 2.5 বছর আগেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই 2.5 বছর উনি কিন্তু অতিরিক্ত উপরিভোগ করেছেন। তো এগুলিও কিন্তু এখন আসবে, এই বিষয়গুলি আসবে। তবে আদালতকে সহযোগিতার জন্য আদালত যে রায়টা দিয়েছেন সেইখানে আমাদের কোনো মন্তব্য থাকা উচিত না। আরেকটা জিনিস, আদালতের রায় নিয়ে যৌক্তিক কোনো প্রশ্ন থাকলে সেটা তো অবশ্যই মানুষ করতে পারে, কিন্তু যৌক্তিক প্রশ্ন ছাড়া এইটাকে নিয়ে কথা বলা। এবং একটা জিনিস খুব দুঃখজনক, সেটা হচ্ছে বাংলাদেশে সবসময় একটা অংশ মানুষ ঘুমিয়ে থাকে, গন্ডার যেমন ঘুমায় থাকে এরকম একটা অংশ। ধরেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের যারা পক্ষের লোক ছিল তারা ঘুমাইছিল, কোনো চিন্তা করা নাই। এখনও আওয়ামী লীগের বিরোধী যারা, তাদের ভিতরে অনেক ক্ষেত্রে আমি দেখছি যে ঘুমিয়ে থাকার চেষ্টা করা। কিন্তু সত্য কথাটা বলতে হবে। যেমন ফারুক সাহেব একটা কথা বললেন যে অন্য কোনো ঘটনা অনাকাঙ্ক্ষিত। আজকে 32 নাম্বার নিয়ে যেটা হচ্ছে এটা তো কোনোভাবে কাঙ্ক্ষিত না। 1 বছর পরে এসে আমাদের মনে রাখতে হবে দেশটাকে আমাদের সাজাতে হবে। ফ্যাসিজমকে তাড়িয়ে যদি আমার মাথায় ফ্যাসিজম কাজ করে, আমার কাজে মননে যদি ওই ফ্যাসিজমের ভাষা বেঁধে থাকে, তাহলে আমি কিভাবে এই দেশকে গণতান্ত্রিক করব? এক ফ্যাসিস্টের হাত থেকে কি আমরা মানসিকভাবে আরেক ফ্যাসিস্টের দিকে যাচ্ছি? এই প্রশ্নটা থেকেই যাবে। বরং আজকের দিনে আমাদের খুব কার্যকর কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে যাতে এই বিচারটি বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে বাস্তবায়িত হয়। যেমন একটা প্রশ্ন করতে পারেন যে 2 জন যাদের ফাঁসির অর্ডার হয়েছে তারা তো দেশেই নাই, এবং আমরা জানি যে ফাঁসির ব্যাপারে পৃথিবীর কিছু দেশ অনমনীয়, ফাঁসির জায়গায় দেখতে চায় না। তো এখন আছে তারা 2 জনই আমাদের জানা মতে বিভিন্ন মাধ্যমে যা জেনেছি যে তারা ভারতে আছে। এখন আমাদের সরকারের একটা দায় পড়ে যাবে, কারণ জনগণ তো একটা আকাঙ্ক্ষা করে বসে আছে যে হ্যাঁ বিচারটা হয়েছে, এখন বাস্তবায়নটা হোক। সেই ক্ষেত্রে ভারতের সাথে আমাদের কথা বলা উচিত। ভারতের সাথে তো আমাদের বহু আগের থেকেই বন্দি বিনিময়ের একটা ব্যবস্থা আছে, আমাদের কথা বলা উচিত। এবং যেহেতু আদালত তাকে শাস্তি দিয়েছে সেটা প্রয়োগ করার জন্য আমাদের নানাভাবে চেষ্টা, শুধু ভারতের সাথে না, আন্তর্জাতিক মহলে কথা বলা দরকার, যাতে তিনি এসে ঠিক আছে এর পরেও যে সুযোগগুলি থাকে সেই সুযোগগুলি গ্রহণ করুক, কিন্তু তার মধ্য দিয়ে ওনার যেটা প্রাপ্য, যদি উনি আইনের চোখে সেই অপরাধী উচ্চ আদালত সর্বস্তরে যদি প্রমাণিত হয়ে যায় তাহলে সেটা ভোগ করতে হবে তার, আর না হলে তিনি লঘুদণ্ডে অথবা ছাড়া পেয়ে যাবেন। এইটাই তো। কিন্তু রায় বাস্তবায়ন করা বা কার্যকর করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা কোনো কিছু দেখছেন কি? দেখেন, আমি এখন পর্যন্ত বর্তমান যে অবস্থাটা দেশে বিরাজ করছে, অর্থাৎ
গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষার জায়গায় যে দেশে একটা অবস্থা, এই অবস্থায় আমি মনে করি যে এই রায় কার্যকরীর জন্য সহায়ক। কিন্তু আগামী দিন কি হবে আমি বলতে পারবো না। আরেকটা জিনিস হচ্ছে, যেইভাবে সন্ত্রস্ত করার চেষ্টা হচ্ছে একটা মহল থেকে বোম মেরে আগুন দিয়ে, এটি আসলে গণতন্ত্রের চলার পথে কিন্তু বাধা। আর সবসময় তাদের মনে রাখা উচিত যে তারা এমন কোনো কাজ করা উচিত না, তাদের নিজেরও তো রিয়েলাইজ করা উচিত যে তারা কি করেছিলেন। তাদের চেয়ে ভালো তো কেউ জানে না, তারা প্রত্যেকেই জানেন। লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা পাচার করে নিয়েছেন। সেই জায়গায় কর্মীদের বাদ দিয়ে বিদেশে অবস্থান করছেন অধিকাংশ নেতা নেত্রী। তারা দেশ ত্যাগ করে ফেললেন এবং তাদের দেশে আসার কোনো আকাঙ্ক্ষা, ইচ্ছা বা এমন কোনো বক্তব্য তারা দিচ্ছেন না যে বক্তব্যে মানুষ কনসিডার করতে পারে যে না, যা হয়ে গেছে এনাফ, ঠিক আছে, আমরা একটা জায়গায় আসি। তারা এখনো সেই আগের আচরণই করতেছেন। তারা মনে করতেছেন যে তার বাপের দেশ, আমরা সব চাকর বাকর। এইটা মনে করার সুযোগ নাই। উনি কিছু চাকর বাকর বানিয়েছিলেন গত আমলে সরকারের বিভিন্ন জায়গায় মন্ত্রিত্ব দিয়ে, এমপিত্ব দিয়ে, কিন্তু সব জনগণ কিন্তু তার চাকর নাই, এটা তার বোঝা উচিত। এখনো যদি রিয়েলাইজ তিনি না করেন, তাহলে দুর্ভাগ্য হচ্ছে এই দেশের মাটিও তিনি পাবেন না। জি, ফারুক হাসানের কাছে আসতে চাই। আপনি বলতে যাচ্ছিলেন, যেটি নূর খান লিটন বলছিলেন, যে ৩২ নম্বরের যে ঘটনাটি, সেই বিষয়ে আসলে আপনি বলতে যাচ্ছিলেন, একটু বলবেন কি? আসলে শুধু ৩২ নম্বর নয়, একটা ধরেন যে ওভারঅল বাংলাদেশের সিনারিটাই আমি বলছি যে আপনি যখন একটা সরকার বলেন, প্রতিষ্ঠান বলেন, অর্গানাইজেশন বলেন, তাকে একটা প্রসিডিউরের মধ্যে ঢুকাই দেবেন, একটা ফর্মুলার মধ্যে ফেলে দিবেন, তখন কিন্তু আপনি বাই ফোর্স তার মাধ্যমে কোনো কিছু আদায় করার চিন্তা করলে তাহলে ওই ফাংশনটা আর থাকবে না। যেমন ধরেন এই যে ৩২ বা ধরেন যে যতগুলো ফ্যাসিবাদের আস্তানা, আমাদের সকলেরই তো একটা প্রত্যাশা ছিল ভাই যে ৫ই আগস্টের পরে এইসব আস্তানা একবারে ভেঙে চুরমার হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, কোনো আস্তানাই থাকবে না। তো 5ই আগস্টে আপনি কেন করলেন না? 6ই আগস্ট কেন করলেন না? 7ই আগস্ট কেন করলেন না? 8 তারিখ কেন করলেন না? এই 3 দিন তো সরকারবিহীন দেশ ছিল, কার্যত পক্ষে কোনো আসলে সরকার ছিল না। তো এই 3 দিন করলে তো 7 খুন মাফের মতো একটা অবস্থা হইতো নাকি? কিন্তু আপনি ওই 3 দিন ঘুমিয়ে থাকলেন। ওই 3 দিন আপনি কি করলেন? ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকলেন। আপনি চিন্তা করলেন আমি কোন কায়দায় কেমনে মন্ত্রিত্বটা গ্রহণ করব, কোন মিনিস্ট্রি নেব, কিভাবে সরকারে যাব, কিভাবে বড় চেয়ার দখল করব। কিন্তু আপনি ওই 3 দিন এটা ভাবলেন না যে ফ্যাসিবাদের রুটকেই বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। ফ্যাসিবাদের কমান্ডার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের যে চেলাপেলা, যেটাকে বলি ডালপালা, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে না? এটা তো আমরা বিগত 17 বছর ধরে বলে আসছি যে ফ্যাসিবাদ মানে নট অনলি শেখ হাসিনা, ফ্যাসিবাদ মানে বাংলাদেশের ওই পুলিশের কনস্টেবল থেকে আইজি, ওই প্রশাসনের একবারে রুট লেভেল থেকে সচিবালয়। আজকে আপনারা 32 ভাঙতে গেছেন, ভালো কথা। তা আপনারা সচিবালয়ের ফ্যাসিবাদের বড় বড় কমান্ডাররা বসা রয়েছে, তাদেরকে উৎখাত করেন না কেন? যান সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেন যে ফ্যাসিবাদের একটা ব্যক্তি এই সচিবালয়ে থাকতে পারবে না। পুলিশ বাহিনীর হেডকোয়ার্টারকে সামনে অবস্থান নেন যে পুলিশ ডিপার্টমেন্টে কোনো ফ্যাসিবাদের দোষর থাকতে পারবে না। এগুলো তো আমরা বানিয়ে বলছি না ভাই। এই সরকারের একজন অ্যাডভাইজারে বলেছে যে 80% সদস্য এখনো পুলিশ বাহিনীতে ছাত্রলীগ করা। এটাই আমি ফারুক হাসানের বক্তব্য, সরকারের বক্তব্য। তাহলে সরকার যদি এই কথা বলে, তাহলে এই যে সরকারের পৃষ্ঠপোষকতায় বা সরকারের নমনীয়তার সুযোগ নিয়ে, কিংবা সরকারের 2-1 অ্যাডভাইজারের পিছন থেকে পৃষ্ঠপোষকতার কারণে কিন্তু এই দুঃসাহসগুলো তারা দেখাচ্ছে। এরা কিন্তু এমনি এমনি যায় নাই। আর 2-1 ওই ইউটিউবার আছে বিদেশের 32 নম্বরে, 32, 33, 34 হোয়াটএভার, বিভিন্ন জায়গায় যারাই যেখানে ধরেন যে এরকম একটা শৃঙ্খল পরিস্থিতি। আমার কথা হচ্ছে আপনাকে সিস্টেমের মধ্যে করতে হবে। আপনি সরকারকে বাধ্য করেন, আপনি সরকারকে ফোর্স করেন যে এই আস্তানা ফ্যাসিবাদের, এখানে ভবিষ্যতে আবার ফ্যাসিবাদ কায়েম হতে পারে, আপনারা ভেঙে ফেলেন। সরকারকে বাধ্য করেন। কিন্তু আপনি সরকারকে বাধ্য না করে, আপনি প্রসিডিউরের মধ্যে না ঢুকে আপনি নিজে কেন সেটা করতে যান? আর আপনি যদি নিজেই করেন তাহলে তো রাষ্ট্র বলে কিছু থাকবে না ভাই, সরকার বলে কিছু থাকবে না। তা আমার বক্তব্যটা আসলে এখানে, আজকে যারা এই কাজগুলো করছে আমি মনে করি তারা বুঝে করছে নাকি না বুঝে আই ডোন্ট নো। তবে এখানে পিছন থেকে যারা ইন্ধন দিচ্ছে তাদের সুনির্দিষ্ট এজেন্ডা আছে, পরিকল্পনা আছে। এবং দেখবেন 2-1 ব্যক্তি বিদেশের মাটিতে বসে যুদ্ধের ঘোষণা দেয়, কিন্তু তারা কোনোদিন বাংলাদেশে যুদ্ধ করার জন্য এয়ারপোর্টে এসে বিমানে উঠে শাহজালাল বিমানবন্দরে কিন্তু কোনোদিন আসবে না। তারা কিন্তু ওই যে কম্বলের নিচে শুয়ে বিদেশের মাটিতে ঘোষণা দেয় আগামীকাল 4টায় আসুন সবাই পল্টনে, ওটা ভেঙে ফেলবো। কিন্তু আমার বক্তব্যটা, যে ব্যক্তিটা বিদেশের মাটিতে এই ঘোষণাটা দিল তার তো উচিত যে আমিও এই যে রওনা দিলাম, এই যে বিকেল 3টার ফ্লাইটে আমিও আসছি, আপনারা আসেন। তিনি আসবেন না কোনোদিন, কিন্তু আপনাকে মাঠে নামিয়ে বিপদের ধরেন যে এদিকে আপনাকে ঠেলে দিচ্ছে। আজকে দেখলাম বেশ কয়েকটা ছেলে মারাত্মক রকমের আহত হয়েছেন ওখানে, পিটানোর ফলে। আমার খারাপ লাগছে। একটা ছেলে আমাদের ধরেন যে আগে আমাদের সাথেই ছিল, নীরব নাম, সে জেল পর্যন্ত কেটেছে কিছুদিন আগেও।
তো এই যে তারা বারবার এরকম একটা পরিস্থিতিতে গিয়ে মার খাচ্ছে, হামলার শিকার হচ্ছে, এটা আমাদের খারাপ লাগছে না? আমরা তো চাই, কিন্তু আপনারা সেই দিকে আগান নাই। আপনারা যখন যেটা করা দরকার ছিল সেটা না করে আপনারা তখন ক্ষমতার লোভে মোহ ছিলেন, বিভোর ছিলেন, যে কিভাবে আমরা ক্ষমতার চেয়ার দখল করব, কে কোন চেয়ারে বসবে, কিভাবে আমরা আসলে আগামীতে মধু আহরণের জায়গাগুলোতে আমরা বসবো। না, এটা হাস্যকর না ভাই, এটা বাস্তব চিত্র। না, মধুর কথা বলছেন তো। মধু মানে আমি ক্ষমতার যে ক্ষমতা যে ভোগ, এটাকেই আমি বুঝাচ্ছি, রম্যভাবে আসলে এই কথাটা বলছি। 5ই আগস্টে আমাদের উদ্দেশ্যটা কি থাকা উচিত ছিল, যে এই রাষ্ট্রটাকে আমরা কিভাবে বিনির্মাণ করব, কিভাবে গঠন করব, কিভাবে এই রাষ্ট্রটাকে আমরা ঠিক করব। যেহেতু বিগত 15 বছর পতিত স্বৈরাচার বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে দিয়েছে। সাংবিধানিক বলেন বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলো ভেঙে চুরমার হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, পুলিশ, অল ডিপার্টমেন্ট আর ধরেন যে একবারে ভেঙে চুরমার। এই প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ার আমাদের 5ই আগস্টের পরে প্রধানতম দায়িত্ব ছিল। কিন্তু আমরা কি সে পথে পা বেরিয়েছি? সেদিকে আমরা হেঁটেছি? আমরা হাঁটি নাই, আমরা হেঁটেছি ক্ষমতার দিকে। ক্ষমতাটা কোন দিকে, ক্ষমতার সেন্টার কোন দিকে, আমরা সেদিকে হেঁটেছি। আমরা কিন্তু রাষ্ট্রটাকে বিনির্মাণের যে পথ, যে রাস্তা, ওই পথে হাঁটি নাই। এখন আপনি আজকে এটা হয়নি কেন? এটা ওই যে বললাম, তাদের দোষে। যারা আসলে এই বিপ্লবটা করলো, এই গণঅভ্যুত্থান করতে গিয়ে হামলা, মামলা, জেল, জরিমানা, রিমান্ড সহ্য করে 5ই আগস্ট পর্যন্ত যারা এটাকে চূড়ান্ত প্রণয় দিলেন, প্রণয় দেওয়ার পরে আসলে যাদের দায়িত্বটা ছিল যে আমরা এই দেশটাকে গড়ব, তারা কিন্তু সেটা করতে পারে নাই। এই যে আমরা যারা ধরেন যে ফ্রন্ট লাইন লিডার বলি, আমাদের সাথেই এরা একসময় রাজনীতি করেছে, 2018 সাল থেকে আমাদের সাথেই ছিল। আমরা তাদেরকে বলেছিলাম দুটা তোমাদের পথ, হয় তোমরা একটা বিপ্লবী সরকার করো, নো আউটসাইড পিপল, কেউ এখানে বাইরে থাকবে না। যারা বিপ্লবের পক্ষের শক্তি, আন্দোলন সংগ্রামে ছিল তোমাদের সাথে, আমাদের সাথে, তাদের নিয়েই সরকার হবে। এই সরকার যদি ভুল করে, ওখান থেকে যাত্রা শুরু হবে। আর নচেত তোমরা একবারে সরকারের বাইরে থাকো, ক্লিন একটা সরকার করো, তোমরা প্রেসার গ্রুপ হয়ে বাইরে থাকবা। সরকার যদি একটু ভুল করার চেষ্টা করে, সরকারকে থাপড়াইয়া তোমরা সঠিক লাইনে রাখবা, চাপ দিয়ে সঠিক লাইনে রাখবা। না, এই দুটো রাস্তা কিন্তু আমরা ভাই 5ই আগস্টের পরে 6 তারিখে আমরা বলেছিলাম তাদের, 7 তারিখেও বলেছি। তারা কিন্তু আমাদের সেই কথা শুনে নাই। তারা কি করলো, এমন একটা অবস্থা, বিগত সরকারের মতো একটা অবস্থা, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যেমন একটা ওই গৃহপালিত বিরোধী দল বানিয়ে আবার সরকারেও রেখেছে, আবার বিরোধী দলের চেয়ারেও তাদেরকে বসিয়েছে। এটা হয়েছে না লিটন ভাই? এখন এদের অবস্থাটা দেখেন, এরা কিন্তু বাইরেও একটা গ্রুপ, আবার সরকারের মধ্যে তাদের মন্ত্রিত্ব, সরকারের জায়গাও তাদের চেয়ার আছে, বাইরেও আছে। তো ভাই, এই দেশের জনগণ তো এত বোকা না, এদেশের মানুষ তো বুঝে যে আসলে কি হচ্ছে। হিসাব নিকাশ 2 দিয়ে আপনি 5 বলবেন, আর এদেশের জনগণ বুঝে নেবে যে 2 দিয়ে যোগ করলে 5 হয়। এত কাঁচা পাবলিক তো এদেশের জনগণ না। জনগণ জানে 2 দিয়ে 4। এখন আপনি জোর করে সেটাকে 5 বানানোর চেষ্টা করছেন, 2 দিয়ে 22 বলে কেউ। তো যাই হোক, আমি আসলে এটা এই জন্যই বুঝাচ্ছি, এখন যেটা হচ্ছে এটা আসলে কোনোভাবে কাম্য নয়। এটা হলে কি হবে, দুটো বিপদ কিন্তু আমাদের সামনে পরিষ্কারভাবে আমি দেখতে পাচ্ছি। এক, নির্বাচন ধরেন যে বিলম্বিত হওয়া, এরকম চলতে থাকলে যথাসময়ে নির্বাচন হবে না। আর যদি যথাসময়ে নির্বাচন না হয়, তাহলে বাংলাদেশের পরিণতি কি হবে, এটা কিন্তু আমরা এখনই আমরা কিন্তু অনুমান করতে পারছি। সুতরাং নির্বাচনটা আমাদের অত্যন্ত জরুরি, নির্বাচন হতেই হবে। এখন নির্বাচনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ, সুষ্ঠু, ক্রেডিবল করার জন্য যা যা করার সেটা নিয়ে আমরা মাঠে নামতে পারি, সরকারকে চাপ দিতে পারি যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। কিন্তু আমি যদি আমার ভিতরে সুপ্ত বাসনা রাখি যে নির্বাচন কিভাবে বিলম্বিত হবে, কিভাবে ক্ষমতাকে প্রলম্বিত করব, দীর্ঘায়িত করব, তাহলে কিন্তু ভাই সবার জন্য বিপদ একবারে অপেক্ষা করছে। আমরা সেদিকে যেতে চাই না। এই জন্য আমি এই বিপ্লবী যারা আজকে সাজার চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে দয়া করে এরকম বিপ্লবী সাইজেন না, যেটার কারণে জনগণ বিপদের মুখে সম্মুখীন হয়, দেশটা বিপদের দিকে ধাবিত হয়। বিপ্লবী হয় না। আবারও আসবো আপনার কাছে, আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন এবং গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। আমি নূর খান লিটনকে দিয়ে শুরু করতে চাই।
ফারুক হাসান বেশ কিছু ক্ষোভের কথা বলছিলেন যে আসলে 5 আগস্টের পরে যেভাবে চলার কথা ছিল সেইভাবে চলেনি, অনেকের মধ্যে বিভক্তি দেখা গেছে, নির্বাচন নিয়ে একটি দোটানার বিষয় কাজ করছে। সেই প্রসঙ্গে আমি পরে আসি। আমি নূর খান লিটনকে দিয়ে, যেহেতু আপনি মানবাধিকার নিয়ে কাজ করেন, গুম নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন যাবৎ, সেই ঘটনাগুলোর আসলে কতটুকু অগ্রগতি হয়েছে বিচারের ক্ষেত্রে? দেখেন, একটা বিচার শুরু করার আগে কিন্তু তথ্যগুলো কালেক্ট করার ব্যাপার আছে, দালিলিক প্রমাণ কালেক্ট করার ব্যাপার আছে, এবং যিনি সম্ভাব্য অপরাধী তার বক্তব্য নেওয়ার ব্যাপার আছে, যারা ভিকটিম পরিবার বা ভিকটিম যদি বেঁচে থাকে তার বক্তব্য নেওয়ার বিষয় আছে, এবং ঘটনাস্থল চিহ্নিত করা এবং কী ধরনের অপরাধ সংগঠিত হয়েছে এই গুমের ক্ষেত্রে সেটিকে চিহ্নিত করা। তো গুম কমিশন গঠনের পরে এই সব ঘটনাগুলোকে প্রথম আমরা জনগণের প্রতি আহ্বান জানাই যে যারা ক্ষতিগ্রস্ত, যারা জীবিত আছেন বা যে সমস্ত পরিবার আছে ক্ষতিগ্রস্তরা এখনো ফিরেন নাই, তারা আপনারা ঘটনাগুলো আমাদেরকে জানান। শত শত অভিযোগ বোধহয় আমাদের কাছে এখন পর্যন্ত অভিযোগ প্রায় 1900-র কাছাকাছি এসছে। এটা আপনার কোনো কোনো ঘটনায় হয়তো 2-3 মিলে, মানে 2-3 জায়গা থেকে আসছে। তো এটা যাচাই বাছাই করার পর কিছু কমে আসবে, আবার কমে যেমন আসবে, আবার এখনও কিন্তু নতুন নতুন করে অনেকে সাহস সঞ্চয় করে আমাদের কাছে এসে কথা বলছেন। এবং এই কমিশনের মেয়াদ এখন পর্যন্ত যতদূর ঠিক করা আছে 31শে ডিসেম্বর, ধরে নিই আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ। এই মেয়াদের পরেও আমার ব্যক্তিগত ধারণা, কাজ করতে যেয়ে আমি কিন্তু এই শুধু কমিশনে বসে এই কাজটা করছি তা না, কমিশন গঠনের আগের থেকেই, গত 15 বছর বা তারও আগের থেকে, গুম শব্দটি যখন থেকে এসছে, যে সরকারের আমল থেকে আসুক না কেন, সেখান থেকে আমি কাজ শুরু করেছি। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে সমস্ত অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা এখনও দেখছি যে একটি ঘটনায় 3 জন গুম ছিলেন, সেখানে 3 জনকে 3 জায়গা থেকে আটক করেছে এবং পরে এক মামলা দিয়েছে, কিন্তু তাদের একজন এসে আমাদের কাছে কমপ্লেইন করেছে, আর 2 জন এখনো আসেন নাই। ফলে ওই 2 জন যদি আসেন তাহলে এটা সংখ্যা বেড়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক মানুষের ভিতরে এখনো ভয় কাটেনি, এখনো মনে করে যে আমি তো বেঁচে আসছি, অথবা আমার সন্তান তো হারিয়ে গেছে, আমি একটা অবস্থায় চলে আসছি, আমি আর নিজেকে বিপদগ্রস্ত করতে চাই না অভিযোগ দিয়ে। কারণ বাংলাদেশে তো দেখেছে যে অভিযোগ দেওয়ার পরে তারপর তাকে হ্যারাস হতে হয়, এরকম নানান বিষয় চিন্তা করে অনেকে অভিযোগ করেননি। যেমন গতকালকেও একজন ব্যক্তি এসছেন, তার জানা মতে কয়েকজন অভিযোগ করতে চান, তারা সাহস পাচ্ছেন না। তো আমরা বললাম যে আপনারা অভিযোগটা দেন, ঐতিহাসিক প্রয়োজনে, একটা ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য এগুলি দরকার। তো আমার বিশ্বাস যে এখন আরও অভিযোগ আসবে, কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে সব অভিযোগ আমরা পেয়ে যাব এটা মনে করার কোনো কারণ নেই। মামলার ক্ষেত্রে গুমের বিষয়ে মামলা, একটা জিনিস বলি, ইতিমধ্যে গুমের দুটি বিষয়ে আপনারা দেখেছেন আইসিটিতে অভিযোগ এসছে, এবং তার কিছু ফলো আপ কার্যক্রম আমরা ইতিমধ্যে গ্রেপ্তার দেখেছি, পাসপোর্ট মানে রিভোক করা হয়েছে, তারপরে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে, এরকম ঘটনা, এবং কেউ কেউ অ্যারেস্টও হয়েছে, এটা আমরা দেখেছি। আমাদের কাছে যে এতগুলো মামলা, 31শে ডিসেম্বরের মধ্যে সবকটা তো আমরা সমাধান দিতে পারবো না, তবে অনেক ক্ষেত্রেই আমরা সমাধান করে যাব। তারপরে এটা সরকারের দায়িত্ব, ভিকটিম পরিবারের ইচ্ছা, আইসিটির কর্মতৎপরতা, এগুলো মিলে হয়তো মামলাগুলো দায়ের হবে, এবং তখন দেখা যাবে যে অনেকগুলো ঘটনায় সবচেয়ে বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিশ্বাস করবেন না, গত 15 বছরে আমি কাজ করতে যে যতটুক ধারণা করেছিলাম, আর কমিশন গঠনের পর আমার ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমি ধারণা করেছিলাম মনে করেন 100 ঘটনা বা 200 ঘটনা, এখন দেখছি 1900 তো আসছে, আরও কত 1900 যে আসবে বা আসে নাই সেটা কল্পনা করা যায় না। আমি অপরাধের ঘনত্ব বা সম্পর্কে যেটা ধারণা ছিল, মাত্রা সম্পর্কে, আমি যখন কথা বলছি ভিকটিমদের সাথে, তখন দেখছি আমার ধারণার বাইরে নির্মমতা, আমার ধারণার বাইরে বর্বরতা, আমার ধারণার বাইরে রাষ্ট্রীয় বাহিনীগুলি কিভাবে ইনভলভ হয়েছে। আমরা প্রথম মনে করতাম যে কয়েকজন, এখন দেখছি সত্যিকার অর্থে এরা যদি এদেরকে টান দেওয়া হয় একেবারে নিম্ন থেকে উপর পর্যন্ত,
তাহলে এই সংখ্যা যে কোথায় যে দাঁড়াবে এটা বলা খুব কঠিন। তার মানে হচ্ছে ফ্যাসিস্টরা গত 15 বছরে পুরো দেশটাকে যদি টান দেওয়া হয়, আপনি হাতিয়ার বলছেন ব্যাপারটা হচ্ছে এখনো যদি এই কারণে বলছি যে আমরা তো সব কিছু 31 তারিখের মধ্যে সম্পন্ন করতে পারবো না। কারণ এটা আপনারা দেখেন বাংলাদেশে এমন কিছু ঘটনা আছে যেটা এখন পর্যন্ত উদ্ঘাটনই করা যায়নি। সাগররুনির ঘটনা ধরেন, তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন এগুলি ঘটছে তখন প্রথম হচ্ছে তারা সমস্ত আলামত মুছে ফেলার চেষ্টা করেছে। তারা এমনকি কে কোথায় ডিউটিতে ছিল এই নথিটাও আমাদেরকে সরবরাহ করতে চাচ্ছেন না। আমি বলবো চাচ্ছেন না, বাহিনী থেকে, বিভিন্ন বাহিনী থেকে পারছেন না, এটা আমি বলতে রাজি না। দিচ্ছেন না, এটাই হচ্ছে সত্য। আপনি দেখেন তো যে সমস্ত জায়গায় এই বন্দীদেরকে আটক রাখা হয়েছে 5 তারিখের পরপর অনেক জায়গায় পরিবর্তন সাধিত হয়েছে, আপনারা তো দেখেছেন। ওয়াল ভেঙে ফেলা হয়েছে, রং করা হয়েছে, এই ঘটনাগুলি ঘটেছে। এবং সবচেয়ে আলোচিত যেটা জেআইসি আয়নাঘর, যেটার কোড আনকোড নাম, সেইটাকে কিভাবে পরিবর্তন করা হলো এবং কি সুন্দরভাবে যিনি পরিবর্তন করলেন তিনি কি সুন্দরভাবে আমাদের সামনে বলে ফেললেন যেটা আমি এই কারণে এইটা কোনোভাবে হাত দেওয়ার তো কোনো ক্ষমতা নাই। তার বোঝা উচিত ছিল এভিডেন্স ডিস্ট্রাকশন করা কিন্তু অনেক বড় অপরাধ। এবং যিনি করেছেন তিনি তো আমাদের সামনেই বলেছেন যে তিনি রং করেছেন, তিনি এটা পরিবর্তন করেছেন। তো তিনি তো বিচারের আওতায় আসতে হবে, তাকে আসতেই হবে। তিনি এত বড় অপরাধ করে পার পাবেন এটা ভাবার কোনো কারণ নেই। আসেন, তারপরে অনেকের ভিতরে একটা মায়া মহব্বত ছিল যে কাকের মাংস খায় না, আমরা শুনছি না? তো অনেকের ভিতরে দয়া মায়া মমতা ছিল। আমার ভিতরে অনেক সময় এটা কাজ করে, যখন ইন্টারোগেশন করে দেখি। এক সময় কাঁদছি ভিকটিমদের জন্য, যে ভিকটিমদের পরিবারের দিক তাকায়। এখন যখন সম্ভাব্য অপরাধীদের সাথে কথা বলছি, জিজ্ঞাসাবাদের অংশ নিচ্ছি, তার অপরাধ যখন আমার কাছে প্রমাণিত, প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে যাচ্ছে, তখন আবার নিজের ভিতর কিন্তু প্রশ্ন জাগে যে এই লোকটি যাওয়ার পর এর 7 বছর আর 10 বছরের সন্তান আছে, এরা যদি জেল হয়ে যায় এদের অবস্থাটা কী হবে? এটাও কিন্তু আমি মানুষ, তো আমার ভিতর দুইটা জিনিসই কাজ করে সাইকোলজিক্যালি। আমি মানে আক্রান্ত হয়ে যাই। কিন্তু এটা তো সত্য যে বাংলাদেশের ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই বার্তাটি দেওয়ার জন্য আইনের কঠোর প্রয়োগ করা দরকার। বিচারটা কঠিন হওয়া উচিত, সততার সাথে, ন্যায্যতার সাথে। কোনো মানুষ যেন অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কিন্তু যিনি অপরাধী তিনি যেন আবার পান না পান। তো বাংলাদেশের দুর্ভাগ্য ওই জায়গাটা আমার একটু খটকা আছে। সেটা হচ্ছে আজকের পরিস্থিতি, পরিবেশ আগামীকালকে যদি বহমান না থাকে তাহলে তো খটকা থেকেই যাবে। কিন্তু যদি সুষ্ঠু বিচার সম্পন্ন করা যায়, ভবিষ্যতে এই ধরনের গুমটা তো মানুষ সবচেয়ে বড় অপরাধ মানবতার। আপনি দেখেন একটা মানুষ যখন গুম হয়, সে শুধু নিজে গুম হয় না, পরিবারটা গুম হয়ে যায়, সমাজটা গুম হয়ে যায়। গুমের যে ভয়াবহতা, যে আপনার ভীতিকর পরিস্থিতির জন্ম দেয়, সেটা সমগ্র সমাজকে, রাষ্ট্রকে গ্রাস করে। যার জন্য শেখ হাসিনা, যার জন্য কামাল, যার জন্য ওই যে তারেক সিদ্দিকী, যার জন্য জিয়াউল হাসান বা এই ধরনের নামগুলো আমাদের সামনে আসছে। আরও তো কত অফিসার আছে, চিন্তা করতে পারবেন না। কেউ অতি উৎসাহী হয়ে অংশ নিয়েছেন, কেউ অর্ডার ফলো করেছেন, কেউ প্রতিবাদ করার চেষ্টা করেননি। 2-1 যে করে নাই তা না, অনেকেই প্রতিবাদ করেছেন, ভুগেছেন, মানে চ্যালেঞ্জ করেছেন এই কাজ আমার না। এরকম নজিরও কিন্তু আমরা এই ইনভেস্টিগেশন করতে যেয়ে পেয়েছি। তো দুর্ভাগ্যজনক হচ্ছে এই ঘটনাগুলি যখন ঘটেছে তখন পুলিশেরও ঊর্ধ্বতনরা ছিলেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতনরা, যদিও সেনাবাহিনী ইনভলভ না, সেনাবাহিনী থেকে যে র্যাবে যে বা সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা এগুলি করেছে। কিন্তু দেখেন এখন অনেক বড় বড় কথা অনেক সেনাপ্রধানরা বলে ফেলতেছেন। কিন্তু আমরা যদি চ্যালেঞ্জ করি যে আপনি নিজেই তো বলেছেন যে 2 জন আপনার কাছে আশ্রয় নিয়েছিল, আপনি কেন তখন স্টপ করেন নাই যে আমি দিব না র্যাবকে আমি সোলজার, আমার সৈনিকদেরকে দেব না, আমার অফিসারদেরকে দেব না, স্টপ, এটা তো বলতে সাহস পাননি। তার মানে প্রকারান্তরে তিনি এই কাজগুলি সমর্থন করেছেন, বুঝে হোক না বুঝে হোক, বাধ্যগত হয়ে থাক। এই সেনাপ্রধানদের আমলেই সেনাবাহিনী ফিল্ডে নামছে, তারপর একটা ভুয়া নির্বাচন করছে না, করে নাই? সেই প্রশ্নটা আমাদের তুলতে হবে। জি,
এই প্রশ্ন আসলে সবার কাছেই আছে, এই প্রশ্ন উত্তর আমরা পাবো হয়তো কখনোই। আমি ফারুক হাসানের কাছে আসতে চাই। সার্বিক অবস্থা মিলে আসলে আপনাকে কি দেখছেন, যে আরও অনেক ঘটনা আসলে রয়ে গেছে সামনে, সেগুলোরও বিচারের প্রক্রিয়া চলছে, সেগুলো আসলে আপনাদের অবস্থান কি? পলিটিক্যালি আসলে আপনারা এই বিষয়গুলোকে আরও বেশি জোর দিতে চান কিনা, সামনে নিয়ে আসতে চান কিনা? দেখুন, জুলাই গণ অভ্যুত্থান যেটা আমরা বলি, যে ৩৬ জুলাই বা ৩৬ দিনের আন্দোলন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ৩৬ দিনের আন্দোলন ছিল না। এই আন্দোলনটা ছিল বিগত ১৭-১৮ বছরের আন্দোলন। সেই ১৭-১৮ বছরের আন্দোলনের চূড়ান্ত রূপটা ছিল এই জুলাই মাসে, বিগত সময়ে, বিগত বছরে। তো সুতরাং সেই জায়গা থেকে সিম্বলিক অর্থে এটা আমরা বলে থাকি যে জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান, ৩৬ জুলাই ইত্যাদি। জুলাই মানে তো শুধু জুলাই না, দেখেন ১৪০০ বা ১৫০০ মানুষ শহীদ হয়েছেন শুধুমাত্র এই ৩৬ দিনের আন্দোলনে। এর আগে যে হাজার হাজার মানুষ গুমের শিকার হয়েছেন, ক্রস ফায়ারের শিকার হয়েছেন, পঙ্গু হয়েছেন, স্বামীর স্ত্রীর বিছানা থেকে স্বামীকে তুলে এনে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, মায়ের কল থেকে সন্তানকে এনে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, এরকম শত শত ঘটনা আছে না, যেটা নূর খান লিটন ভাইরা তো দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করতে গিয়ে তারা তো এগুলো ভুক্তভোগী বলা যায়, তারা নিজেরাও ভুক্তভোগী, দেখেছেন চোখের সামনে। সুতরাং এই যে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা আপনার ইভেন্ট, এই ইভেন্টগুলোর বিচার হতে হবে না? আজকে যেটা হয়েছে আমি মনে করি এটা বিচারের সামান্যতম একটা পার্ট, একটা অংশ মাত্র। সুতরাং এই বিচারিক যে প্রক্রিয়া, এটা চূড়ান্তভাবে যদি আমরা সম্পূর্ণ করতে যাই, আমাদের অনেক সময়ের প্রয়োজন, সময় লাগবে, অনেক দিন আরও অপেক্ষা করতে হবে, তবে এটার বিচার হতেই হবে। এটার পিছনে যারা বড় বড় রাঘব বোয়াল, কুশীলব, এদেরকে আপনি ছাড় দেবেন? এরা পার পেয়ে যাবে? তাহলে তো ন্যায় বিচার হবে না ভাই। সেক্ষেত্রে আমি বলছিলাম যে রাজনীতির চাপের একটি জায়গা তৈরি করা। আমাদের বক্তব্যটা একবারেই পরিষ্কার, যারা পিছনে রয়েছে, সামনে রয়েছে, অতীতেও যারা পিছনে ছিলেন, সামনে ছিলেন, পৃষ্ঠপোষকতা করেছেন, সাপোর্ট দিয়েছেন, সহযোগীর ভূমিকায় ছিলেন, প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই জন্য দরকার রাজনৈতিক কমিটমেন্ট, এই জন্য দরকার রাজনৈতিক ঐক্যবদ্ধতা। আজকে আমি মাঝে মাঝে একটা কথা বলি, যেহেতু নির্বাচন সন্নিকটে, দেখবেন যে অনেকেই এই ফ্যাসিবাদের যে একটা নির্দিষ্টতম ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংকের কথা চিন্তা করে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা কথা বলতে চায় না। এখন অনেকেই চিন্তা করে, আরে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন কথা বললে দেখা যাবে এলাকায় আওয়ামী লীগের তো একটা ভোট আছে, এই ভোটটা তো নষ্ট হয়ে যাবে। তার এই যে আমাদের চিন্তা, আমাদের যে মানসিকতা, এই মানসিকতা কি ক্ষমতা কেন্দ্রিক? তার মানে আমি নিজেও ভবিষ্যতে ওই চেয়ারে বসলে আমিও ফ্যাসিস্ট হব, আমিও স্বৈরাচার হব, আমি অটোক্রেট হব। আমি যদি আমার সেই মানসিকতার মধ্যে পরিবর্তন না নিয়ে আসতে পারি, আমার হৃদয়ে, আমার মননে মস্তিষ্কে যদি এই সংস্কার না থাকে, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন না থাকে, তাহলে কিন্তু ভাই হবে না। আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিচ্ছিন্নতা, যে ডিভাইডেশন, নানামুখী যে আমাদের মধ্যে ভাগ বাটোয়ারা, এটা কেন হয়েছে? স্রেফ ক্ষমতা কেন্দ্রিক চিন্তার কারণে। অনলি ফর পাওয়ার, অনলি ফর চেয়ার। আমরা যদি এই ক্ষমতা, পাওয়ার, চেয়ারের জায়গা থেকে বের হয়ে এই দেশটাকে নতুন করে বিনির্মাণের যে স্বপ্ন, যে চিন্তা, এটাকে লালন করতে পারি এবং এটাকে বাস্তবায়নে আমরা আসলে নিজেদেরকে বিলিয়ে দিতে পারি, তবেই কিন্তু সম্ভব। আমাদের বুঝতে হবে এদেশে কিন্তু বিপ্লব, গণ অভ্যুত্থান যেটা বলেন অনেকবার হয়েছে। ৭১-এ অসংখ্য মানুষ জীবন দিলেন না? এরপরে কি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি? পাই নাই। কেন পাই নাই? এরপরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, ওরা ক্ষমতার মোহে এতটাই অন্ধ হয়ে গেলেন যে ১৯৭১-এ যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন বেমালুম, সেটা ভুলে গেলেন তারা। এরপরে ১৯৯০ সালে, তখন তো আপনারা একবারে প্রত্যক্ষ সাক্ষী ৯০-এর গণ অভ্যুত্থানে শত শত মানুষ জীবন দিলেন, কি একটা অবস্থা হলো। এরপরে কি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি? ওই সময় তো সবার স্বপ্ন ছিল যে ৯০ পরবর্তী সময়ে সব দল মিলিয়ে একটা নতুন বাংলাদেশ তারা বিনির্মাণ করবে, কিন্তু বাস্তবে হয় নাই। ৯০-এর পরে যারাই চেয়ারে বসলেন বেমালুম, ভুলে গেলেন। আবার ২৪-এ গণ অভ্যুত্থান, হাজার হাজার মানুষ জীবন দিলেন, একই ঘটনা, পুনরাবৃত্তি, একইভাবে চলছে। তো এই জায়গা থেকে আমরা যদি আসলে শিক্ষাটা না নেই, তাহলে আর কি বলবো আমি? বলি আর কবে শিক্ষা নিব? আমি তো সেটাই বলছি, সেই প্রশ্নটা আমারও। নতুন বন্দোবস্ত আমার চোখের সামনে ধরেন যে ইতিহাসের পরম্পরা ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমি দেখেও শিক্ষা নিতে পারছি না, দেখেও আমার ভিতরে ঢুকছে না, মাথায় ঢুকছে না। আমার মাঝে মাঝে খুব আফসোস হয়, আমার মাঝে মাঝে চোখ দিয়ে পানি পড়ে যে এই ১০ বছরের আন্দোলন করতে গিয়ে আমরা যে পরিমাণ হামলা মামলার শিকার হয়েছি, যারা সেই ৯০ বা ওই একবারে ধরেন যে ৭১-এর পর থেকে এখন পর্যন্ত রাজনীতির মাঠে এরা কি পরিমাণ হামলার শিকার হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তো এই মানুষগুলো কি এটা বোঝে না যে আজকে যদি আমরা এটাতে ছাড় দিই, বেমালুম ভুলে যাই, তাহলে তো আগামী ২ দিন পরে আমার নাতি পতি ছেলে মেয়েকে আবার রক্ত ঝরাতে হবে, আবার মরতে হবে ভাই। এই জিনিসটা আমরা কেন বুঝি না? আসলে এই জায়গাতে আসলে কি বলবো, আমি
এই কথাটা সব টেলিভিশনে মিডিয়াতেই বলি যে বাংলাদেশের জনগণ আমরা আসলে পোড়া কপালের জাতি, মানে আমাদের কপালটা পোড়া, আমাদের জন্মগতভাবে আমরা পোড়া কপালের জাতি। এই জন্যই বারবার আমাদের রক্ত ঝরাতে হয়, হামলার শিকার হতে হয়, মামলার শিকার হতে হয়, রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করতে হয়, নাহলে তো হবে না। আমি যে বললাম এই যে রাজনৈতিক দলগুলো আজকে আমি ধরেন সরকারকেও পুরোপুরি দায়ভার চাপিয়ে দিয়ে নিজেকে দায়মুক্তি দিতে চায় না। রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে আমার উপরেও দায়িত্ব এবং দায় আছে। আমি যদি মনে করে থাকি যে আরে চেয়ারে তো তারা বসছে, আমার আর কি এখানে আছে, নো, এই সরকার আমাদের সকলের সম্মিলিত আন্দোলনের ফসল। সরকারের যেমন দায় এবং দায়িত্ব আছে, একই সাথে রাজনৈতিক দল হিসাবে আমারও দায় এবং দায়িত্ব আছে। আজকে ধরেন আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সরকারকে আমি বলছি আপনি কেন করেন না, কিন্তু সরকার যাতে করে তার জন্য সরকারকে বাধ্য করার জন্য আমি কি উদ্যোগ নিয়েছি, আমার জায়গা থেকে আমি কাজ করছি। এই যে দেখেন একটা এক্সাম্পল, কিছুদিন আগে ইন্ডিয়া থেকে, একবারে ইন্ডিয়ার রাষ্ট্রীয় জায়গা থেকে আমাদের এই সরকারকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়া হলো না। নেতিবাচকভাবে সরকার ধরেন যে কড়া অ্যাকশন নিতে পারে নাই বা বক্তব্য দিতে পারে নাই বা সেভাবে আসলে একটা স্টেটমেন্ট দিতে পারে নাই। আমরা কি পেরেছি? আমরা যদি আমাদের জায়গা থেকে সব দল, বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার সবাই মিলে সরকারকে গিয়ে বলতাম আপনি এটার বিরুদ্ধে কড়া স্টেটমেন্ট দেন, বক্তব্য দেন, আমরা আপনার সাথে আছি, তাহলে দেখতেন ইন্ডিয়া কিন্তু বুঝতো যে না, এই সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা ভালো কানেকশন আছে, সহযোগিতা আছে। কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি ইন্ডিয়া বাংলাদেশের এই গণঅভ্যুত্থানকে একবারে নগ্নভাবে অস্বীকার করে, ধরেন যে এক প্রকারের কি বলবো এটাকে, মানে অশ্রদ্ধা করে যাচ্ছে, অশ্রদ্ধা। ফারুক হাসান, আর এটা সম্ভব হয়েছে আমাদের রাজনৈতিক দলগুলোর নমনীয়তার কারণে কিংবা আন্ডার টেবিল সমঝোতার কারণে। আমি খোলামেলা কথা বলছি ভাই, আমি কাউকে পড়ুয়া করে, ক্ষমতার চিন্তা করে, চেয়ারের চিন্তা করে, এমপি মন্ত্রিত্বের চিন্তা করে আমি কোনো সময় আমি ফারুক হাসান কখনো কথা বলি নাই। আজকে ভারত যে দুঃসাহসটা দেখাচ্ছে এটা শুধুমাত্র আমাদের এই রাজনৈতিক দলগুলোর আন্ডার টেবিল সমঝোতার কারণে। যদি আমরা এই সমঝোতা না করতাম, নমনীয়তার স্বীকার না করতাম, তাহলে কিন্তু ইন্ডিয়া এই দুঃসাহসটা দেখাতে পারতো না। শুরুতে 5ই আগস্টের পরে যে 6 মাস গেল, এই 6 মাসে ইন্ডিয়া হাসিনাকে নিয়ে সবচাইতে অস্বস্তিতে ছিল। ইন্ডিয়া একাধিকবার বলেছে, ইন্ডিয়ার যে রাষ্ট্রীয় জায়গা সেখান থেকে তারা বলেছে যে আমরা শেখ হাসিনাকে নিয়ে মারাত্মক রকমের একটা মানে অস্বস্তিকর অবস্থার মধ্যে রয়েছি। তাকে আদতে ইন্ডিয়া রাখবে কি না ইন্ডিয়াই, এটাও কিন্তু তারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছিল। তারা অনেক সময় চিন্তা করেছে তাকে ইন্ডিয়া থেকে ট্রান্সফার করে, শিফট করে অন্য দেশে তাকে মানে নিয়ে যাবে, এই চিন্তাটা ছিল। সে কিন্তু এক প্রকারের লকড অবস্থার মধ্যে ছিল। সাম্প্রতিক সময়ে আপনি দেখেন ইন্ডিয়া শেখ হাসিনাকে আনলক করে দিয়েছে। সে আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন, কর্মসূচি ঘোষণা করছেন, বাংলাদেশে আবারও জনগণকে পুড়িয়ে মারার জন্য দিল্লি থেকে বাসে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন। তাহলে এই যে ইন্ডিয়ার যে পজিশন চেঞ্জ, ইন্ডিয়া যে শেখ হাসিনাকে লক থেকে আনলক করে দিল, এটা কিভাবে করেছে, কেন সম্ভব হলো? বিকজ অফ বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তাদের একটা আন্ডার টেবিল আলোচনা হয়েছে, কিংবা আপনি বলতে পারেন সমঝোতাও হয়ে গেছে। তা না হলে ইন্ডিয়া এই দুঃসাহস দেখাতো না। করতে হবে। আমি নূর খান লিটনকে দিয়ে শেষ করতে চাচ্ছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে আজকে আমাকে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।